আসসালামু আলাইকুম দর্শক। আজকের আলোচনাটি একটু ভিন্ন হতে চলেছে। আমি সবসময় গতানুগতিক যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি, আজকের আলোচনাটি হতে চলেছে রাজনীতি এবং রাজনীতির বাহিরের কিছু বিষয় নিয়ে। অলরেডি আপনারা আমার এই টাইটেল এবং থাম্বনেইলে দেখেছেন যে কি বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করতে যাচ্ছি। দেখুন দর্শক, আমি কিন্তু বরাবরই ডক্টর ইউনূস এবং ওই অন্তর্বর্তী সরকারের অনেক প্রশংসা করে কিন্তু অনেকগুলো ভিডিও করেছি এবং আপনারা দেখেছেন, এবং আমি বরাবরই আপনাদের মতো ডক্টর ইউনূসকে কিন্তু অনেক পছন্দ করি এবং অন্তর্বর্তী সরকারের সাথে এই পুরো বাংলাদেশের যে ইমোশন জড়িয়ে রয়েছে, আমি কিন্তু সেই ইমোশনটাকেও শ্রদ্ধা করি। সব থেকে বড় কথা হচ্ছে, এত যে প্রশংসা করলাম, চলুন না আজকে একটু সমালোচনা করি। কজ প্রত্যেকবার যদি প্রশংসাই হয়ে যায়, তবে না প্রশংসার পেতে পেতে অনেক সময় মানুষ কিন্তু দিক নির্দেশনা হারিয়ে ফেলেন। তো আজকে একটু সমালোচনা যদি করে যদি তাদের ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেয়া যায়, তবে আমার কাছে মনে হয় কিছুটা সাহায্য করা হবে এই অন্তর্বর্তী সরকারকে। দেখুন দর্শক, আমি ব্যক্তিগত মানে যত দিন পার হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে মনে করছি এই সরকার ব্যর্থ থেকে ব্যর্থ হয়ে যাচ্ছে, এবং এতটাই ব্যর্থর কাতারে তাদের নাম পড়ে গেছে যে চারিদিকে এখন শুধু তাদের সমালোচনা হচ্ছে এবং তাদেরকে এনজিও সরকার বলা হচ্ছে। কারণ এই সরকারের ম্যাক্সিমাম মানুষগুলোই কিন্তু নন প্রফিটেবল অর্গানাইজেশন গুলোর সাথেই জড়িত, এবং তাদেরকে এনজিও সরকার বলা হচ্ছে। এবং এই এনজিও সরকার কি একটা রাষ্ট্র চালাতে পারে? আমার কাছে মনে হয় না। দেখুন, ডলার আসা এবং মার্কিন ডেলিগেটসদের সাথে কথা বলা দুটো কিন্তু ভিন্ন জিনিস। এবং আমরা অতীতেও দেখেছি ডক্টর ইউনূস মার্কিন ডেলিগেটসদের সাথে বিভিন্ন সময় কথা বলেছেন। ডক্টর ইউনূস কিন্তু একজন পাবলিক ফিগার এবং খুবই রিনোন ফিগার, ওনাকে পুরো বিশ্ব শ্রদ্ধা করে এবং উনি নোবেল বিজয়ী একজন মানুষ, তো ওনার ব্যক্তিত্বই ভিন্ন জায়গায়। তবে অন্তর্বর্তী সরকারের যে আরো উপদেষ্টারা রয়েছেন, তাদের কি অবস্থা, তারা কি করছে? দেখুন, এই অন্তর্বর্তী সরকারকে কি আমরা কেন সেট করেছি, কি কারণে, মানে কোন পজিশনে বা কোন সার্কামস্টেন্সেসে আমরা এই অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় বসিয়েছি, কেন বসিয়েছি? সো দ্যাট প্রত্যেকটি জায়গায় রিফর্ম করে দ্রুত একটি নির্বাচনী প্রক্রিয়ার দিকে যেন এই সরকার যেতে পারে। এই সরকারকে কিন্তু সেট করা হয় নাই যে বাজারে পলিথিন বিক্রি করা হবে কি হবে না সেটি নিয়ে কিন্তু আলোচনা, বা সেটি ব্যান করা, মানে এমনটা ফিল হচ্ছে যে তারা আগামী 5 থেকে 10 বছর হয়তোবা দেশ চালাবে। এবং দেখুন দর্শক, আপনারা অনেকটা ইমোশনালি অনেক কথাই কিন্তু বলতে পারেন, তবে একটা জিনিস মনে রাখবেন যে ইমোশন এবং রাষ্ট্র দুইটা কিন্তু ভিন্ন জিনিস। একটি রাষ্ট্র কিন্তু কখনো ইমোশন দিয়ে চলতে পারে না। আমরা যারাই মনে করি, যে আমি ব্যক্তিগতভাবেও কিন্তু বলেছি যে আমি ব্যক্তিগতভাবে চাই এই সরকার অনেক অনেক বেশি দিন ক্ষমতায় থাকুক, কিন্তু বাস্তবিক প্রেক্ষাপটে তারা কিন্তু দেশ চালানোর মতো যে যোগ্যতা এই সরকারের কিন্তু নেই। দেখুন, একটা দেশ কিন্তু রাজনৈতিক দল দ্বারাই পরিচালিত হতে পারে, এবং আমি যে আমার জায়গা থেকে আমি মনে করি বাংলাদেশে আসলে আওয়ামী লীগ এবং বিএনপি ব্যতীত এই দেশকে কেউ শাসন করতে পারবে না, ক্ষমতা নেই। কাজ অলরেডি বিভিন্ন জায়গায় এই সরকার কিন্তু ফেল করে গেছে। আজকে সেই বিষয়গুলো নিয়ে চলুন একটু আলোচনা করা যাক। আমি প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, এই সরকার জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হয়েছে। আমি যদি একটু আপনাদেরকে উদাহরণ দিই, গত কিছুদিন যাবত জনাব আসিফ নজরুলের অনেক স্ট্যাটাস, অতীতের স্ট্যাটাস গুলো খুব ঘোরাফেরা করছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। উনি অতীতে যেই কথা বলেছেন, এবং এখন তো উনি সরকারের উপদেষ্টাতে, মানে উপদেষ্টা হিসেবে আছেন, তবে এখন কেন উনি সেই বিষয়গুলো ফিল আপ করতে পারছেন না? অতএব দর্শক, উদাহরণ দিয়ে দিলাম, আপনারা কিন্তু মনে রাখবেন, যেটি একটু আগে বললাম যে রাষ্ট্র এবং ইমোশন দুইটা ভিন্ন জিনিস। ডক্টর আসিফ নজরুল অতীতে যেই কথাগুলো বলেছেন সেগুলো কিন্তু লজিক্যালি রাইট ছিল, কারেক্ট ছিল, এবং ইমোশনের জায়গা থেকে খুবই আপনার লজিক্যাল ছিল। কিন্তু এখন এই যে উনি সরকারে আছেন, তবে উনি কেন ইলিশ রপ্তানি বন্ধ করতে পারলেন না ভারতে, যদি আমি প্রশ্ন করি। অথচ এই ডিমের দাম বাড়া নিয়ে, ইলিশ রপ্তানি নিয়ে কিন্তু উনি অনেক কমেন্ট করেছেন এবং জনগণ তাকে বাহবা দিয়েছেন। কিন্তু এখন উনি সিটে বসে উনি কেন এই জিনিসগুলোকে কভার আপ করতে পারলেন না? অতএব
বুঝতে হবে যে মানে এই যে ভিতরের যে মেকানিজমস গুলো এগুলো কিন্তু ভিন্ন আসলে। মানে আমরা যেভাবে বাহির থেকে দেখি ভেতরের বিষয়টি কিন্তু তেমন নয় মোটেও। এইভাবে হচ্ছে জনগণের ভাষা এই সরকার বুঝতে ভুল করলো। দ্বিতীয় বিষয়টি হচ্ছে আমরা এই সরকারকে বসিয়েছি একটি দ্রুততম সময়ের মধ্যে একটি রাষ্ট্রকে সংস্কার করে একটি নির্বাচনের দিকে যাওয়া, একটি সুষ্ঠু নির্বাচনের দিকে যাওয়া। এবং আমরা দেখলাম যে গত কিছুদিন আমরা আমরা এই সরকার আসার পর থেকেই আমি দেখছি তারা নির্বাচন নিয়ে খুব বেশি একটা মাথা ঘামাচ্ছে না, কথা বলছে না। তারা প্রসিজিওরটাকে না অনেক লম্বা করে ফেলছে। এবং আমার কাছে এখানেই মনে হয় যে এইভাবে যদি এই সরকার প্রসিজিওরটাকে লম্বা করে ফেলে তবে কি আমরা আরো একটি 111 দেখতে যাচ্ছি? কারণ আমরা অলরেডি একটা 111 দেখেছি। আমরা দেখেছি 2007 সালে বাংলাদেশের পরিস্থিতি কি ছিল, কি কি হয়েছিল, এবং তারপর কোন প্রেক্ষাপটে গিয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসছে। ঠিক ওই প্রক্রিয়ার দিকেই কি আমরা যাচ্ছি? এবং আরো একটি ব্যাপার যদি আপনি লক্ষ্য করে দেখেন দর্শক, আমাদের সেনাবাহিনীর প্রধান যে কথাটি বলছেন, আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধানের কিন্তু কথার সাথে সেনাবাহিনীর প্রধানের কোনো মিল নাই। যদি দেখেন সেনাবাহিনীর প্রধান বলছে 18 মাসের মধ্যে নির্বাচন মানে হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। এবং এই সম্ভাবনাটিকে কিন্তু পুরোটাই উড়িয়ে দিয়েছেন ডক্টর ইউনূস। উনি বলেছেন আহ এই ব্যাপারে আমরা আহ কোনো কথা বলি নাই, বা এই ব্যাপারে উনি কিছু জানেনই না। দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে বারবার রাজনৈতিক দলগুলো, শুধু বিএনপির কথাই বলছি না, বিএনপি ছাড়াও অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু বারবার একই কথা বলছে যে নির্বাচনী একটা রোড ম্যাপ। দেখুন, নির্বাচনের সময়সীমা ঘোষণা করার সাথে রোড ম্যাপের কিন্তু কোনো মিল নাই। অতএব রোড ম্যাপ দিতে এই সরকারের এত গড়িমসি কেন? এবং এই সরকারকে কিন্তু আমরা পলিথিন বাজারে কিন্তু পলিথিন বিক্রি করতে বসাই নাই, বা পলিথিন বাজার থেকে সরানোর জন্য বসাই নাই। আমরা এই সরকারকে বসিয়েছি বাংলাদেশের মূল মূল যেই রাষ্ট্রীয় কাঠামোগুলো রয়েছে সেই কাঠামোগুলোকে দ্রুততম সময়ের মধ্যে সংস্কার করে একটা নির্বাচনী প্রক্রিয়ার দিকে যাওয়া। কিন্তু আমরা দেখছি ভিন্ন একটি চিত্র। রোড ম্যাপ তো দেয়াই হচ্ছে না, বরং স্টেক হোল্ডার্স যারা রয়েছে তাদের যে প্রত্যাশা সেগুলো কিন্তু ফিল আপ করতে বারবার ফেল করে যাচ্ছে এই সরকার। দেখুন, আরো একটি উদাহরণ আমি দেই। এই অন্তর্বর্তী সরকার কিন্তু সংবিধান পরিবর্তন করার কেউ না। সংবিধান কিন্তু পরিবর্তন করতে পারে একটি রাজনৈতিক দল যে জনগণের ভোটে ক্ষমতায় আসবে এবং সেই সংসদে বসবে। তখন সেই জনগণের ম্যান্ডেট নিয়ে কিন্তু আপনার একটি ভোটের মাধ্যমে কিন্তু তারা সংবিধান পরিবর্তন করতে পারে। আপনি দেখুন, একজন পিএইচডি হোল্ডার সে হয়ে গেল, তার মানে এই না যে আপনি বিদেশ থেকে তাকে আইনা বাংলাদেশে যে কোনো একটা জায়গায় বসাবেন, বসে আপনি তাকে বলবেন সংবিধান পরিবর্তন করে ফেলো। বিষয় দিস ডাজন্ট ওয়ার্ক লাইক দিস। একটা প্রক্রিয়া রয়েছে। এই সরকারের কাজ কিন্তু সংবিধান পরিবর্তন করা না। এই সরকারের কাজ হচ্ছে আপনার দ্রুততম সময়ের মধ্যে রাষ্ট্রীয় কাঠামোগুলোকে পরিবর্তন করা। এবং সব থেকে বড় যে বিষয়টি সেটি হচ্ছে, দেখুন, অনেকের মামলা, চুরি ডাকাতি বাটপাড়ির মামলা আমরা দেখছি সরে যাচ্ছে এক এক করে। আমরা দেখতে পাচ্ছি না যে জনাব তারেক রহমানের মামলাগুলো নিয়ে খুব বেশি একটা অগ্রগতি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমানের মামলাগুলো এখনো ঠিক ততটা অগ্রসর হয়নি, পেন্ডিং রয়েছে। এবং তারেক রহমানের এই মামলাগুলো নিয়ে কিন্তু একটি ধোঁয়াশা রয়েছে। এবং তারপর আমরা বিএনপি, আমরা যদি মহাসচিবের কথা শুনি যে মির্জা ফখরুল বলছে তাদের অনেক নেতা কর্মীদের কিন্তু লাখের উপরে মামলা রয়েছে, সেই মামলাগুলো কিন্তু এখনো ঠিক সেভাবে ডিসমিসড হয়নি। ইয়েস, আমি এগ্রি করি যে অনেকগুলো মামলা ডিসমিসড হয়েছে, কিন্তু বেশিরভাগ মামলাই কিন্তু পেন্ডিং রয়েছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে, সব থেকে উইক পয়েন্ট মানে আমার এই সরকারের যেটি রয়েছে, সব জায়গায় আমরা দেখছি যে ছাত্র 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 ছাত্র। এবং এই যে যাদেরকে ম্যাক্সিমাম যাদেরকে বসানো হচ্ছে এই যে অন্তর্বর্তী সরকারের এই জায়গাগুলোতে, তারা অনেকেই আপনার তাদের অভিজ্ঞতার জায়গা থেকে কিন্তু তারা রাষ্ট্র পরিচালনা করার অভিজ্ঞতা কিন্তু তাদের খুব কম রয়েছে। অতএব দিন শেষে আমার কাছে কেন জানি না আমরা এই সকল জায়গাগুলোতে খুব
ধোঁয়াশা মনে হচ্ছে, স্পষ্ট নয় জায়গাগুলো যে অন্তর্বর্তী সরকার কি আদৌ নির্বাচনের দিকে এগুবে কিনা, কিংবা কি করতে যাচ্ছে, তাদের কিন্তু কোনো পরিকল্পনা নেই। এবং আপনি যদি দেখেন যে আমরা দেখতে পাচ্ছি কালের কণ্ঠের একটি রিপোর্ট চেপেছে যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি। দেখুন, সব থেকে বড় ধোঁয়াশাটা কিন্তু এই জায়গাটিতেই। ডক্টর ইউনূস বলছেন যে এখনো সরকারের মেয়াদ নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। অতএব আমাদের জানতে হবে যে এই সরকারের কত বছরের মেয়াদ। যদি আমরা জানি যে এই সরকার 2 বছর থাকবে, 5 বছর থাকবে, তবে রাজনৈতিক দলগুলো হয়তো বা ঠিক সেভাবে তাদের মানে প্রিপারেশনস গুলো নিবে। কিন্তু এই সরকার ঠিক কোনো কিছু স্পষ্ট করে তুলতে পারছে না। এবং সব থেকে ব্যর্থতার যেই জায়গা, আমরা গত 16 বছরে যদি আওয়ামী লীগ সরকারের সাথে যদি বাংলাদেশকে মিলাইতে যাই, তবে দেখবো আওয়ামী লীগ সরকারের আমলে আপনারা কতবার 144 ধারা দেখেছেন বাংলাদেশে। আপনাদের কাছে আমার প্রশ্ন রইল, আমি গত 50 দিনের মধ্যে আমি দুইবার 144 ধারা দেখে ফেললাম। খাগড়াছড়ি এবং রাঙামাটিতে আপনার কিন্তু গত 20 সেপ্টেম্বর একবার 144 ধারা জারি করা হয়েছিল, পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে একটা সংঘর্ষের কারণে লালমা স্কোয়ার যেখানে পুরানো হয়েছিল। তারপরে আবার আজকে দেখলাম যে 1 অক্টোবরে আজকেই খাগড়াছড়িতে আবার 144 ধারা জারি করা হয়েছে। তার মানে দর্শক বুঝতে পারছেন যে বাংলাদেশের ল এনফোর্সমেন্ট এজেন্সির অবস্থা কতটা নাজুক হয়ে গেছে, কতটা বাজে অবস্থা। দেশে কোনো মানে আইন নাই, শৃঙ্খলা নাই, কিচ্ছু নাই। তারপরে হচ্ছে মব জাস্টিস, এই যে সব থেকে বড় যে রোগ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে, মব জাস্টিস। এই মব জাস্টিসের নামে প্রায় 33 জনের উপরে আপনার হত্যা করা হয়েছে। এবং এই ব্যাপারে সরকারের কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই, কোনো কথা নেই, কোনো বার্তা নেই, কোনো স্টেটমেন্ট নেই। আমরা ডক্টর ইউনূসকে দেখলাম না কোনো স্টেটমেন্ট দিতে। আপনি কি আমার ডক্টর ইউনূসের কাছে প্রশ্ন যে উনি কি শেখ হাসিনা হতে চাচ্ছেন, দ্বিতীয় শেখ হাসিনা হতে চাচ্ছেন? কারণ আমরা শেখ হাসিনাকে দেখেছি যে যখন এই যে আবু সাইদকে হত্যা করা হলো, সেই বিষয়ে তার কোনো কথা নেই। আপনার এই বড় এতগুলো মানুষকে হত্যা করা হলো 5ই আগস্টের আগে, সেগুলো নিয়ে কোনো কথা নাই। উনি চলে গেলেন মেট্রো রেল দর্শনের জন্য, কোনো স্টেটমেন্ট দিলেন না। এবং এখন পর্যন্ত আওয়ামী লীগের তরফ থেকে কিন্তু কোনো ফর্মালি কোনো কিন্তু স্টেটমেন্ট নাই। আমি কিন্তু ডক্টর ইউনূসকে এখনো দেখলাম না এই যে মব জাস্টিস নিয়ে কোনো একটা স্টেটমেন্ট দেওয়া, এই হত্যাগুলোকে নিয়ে কোনো একটা কথা বলা। আমি কিন্তু এগুলো কোনোটাই দেখলাম না। এবং ওনার আশেপাশে যারা রয়েছেন, আমার সন্দেহ রয়েছে কোনো না কোনো ভাবে ওনাকেও হয়তো বা তারা প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছেন না। তো যদি প্রশ্নবিদ্ধ ওনাকে করতে চান, তবে কিন্তু বারবার একটি কথাই বিভিন্ন রাজনৈতিক দলগুলো বলছে যে এই অন্তর্বর্তী সরকারকে সফল করতে হবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে যেখানে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে সফল করতে চাইছেন, ঠিক সেই জায়গায় অন্তর্বর্তী সরকারই কিন্তু নিজ দায়িত্বে কিন্তু সফল হতে চাইছেন না। ওনারা কেন জানি না বিভিন্ন জায়গায় কনফিউজড মনে হচ্ছে, আমার কাছে এখনো কনফিউজড মনে হচ্ছে। তারপর আপনি যদি দেখেন যে ইউনাইটেড নেশনসে আপনার ডক্টর ইউনূস গেলেন, সেখানে গিয়ে পুরো আন্দোলনের ক্রেডিটটি উনি একজন ব্যক্তিকে দিয়ে দিলেন, মাহফুজকে। আসলে একজন ব্যক্তি কি আন্দোলন করেছে? আমি কিন্তু মোটেও এটার সাথে অ্যাগ্রি নই। জনাব নাহিদ ইসলামও কিন্তু এটির বিরুদ্ধে কিছুটা বলেছেন যে এটি সবার আন্দোলন। আপনি যদি মাহফুজকে যদি আন্দোলনের ক্রেডিট দেন, তবে নাহিদ ইসলাম কি করেছে, আসিফ কি করেছে, আপনার সার্জিসরা কি করেছে, হাসনাত কি করেছে? তাহলে তারা যে মার খেলো, তারা যে জেলে গেল, ডিবি কার্যালয়ে গেল, মাঠে থেকে তারা যে আন্দোলনটি করেছে, আপনি সেটিকে খাটো করে দেখলেন, তাদের ব্যাপারে কোনো কথা নাই। এবং এই যে এই আন্দোলন নিয়ে আপনি যাই বলেছেন, আপনি হয়তোবা একটা আর্ট বুক সবাইকে দেখিয়েছেন, আপনি হয়তোবা 2টা কথা বলেছেন, কিন্তু একটা লার্জার স্কেলে আমি কিন্তু ডক্টর ইউনূসকে কথা বলতে দেখি নাই। এবং এই সরকারের মতোই, মানে আওয়ামী লীগ সরকারের মতোই আমি আবার একটি অবাক করা দৃশ্য দেখলাম যে পুলিশ টিয়ার গ্যাস ফায়ার করেছে ঢাকাতে যারা মানে সরকারি চাকরির জন্য যারা আন্দোলন করেছে। দেখুন, এই সরকারি চাকরির আন্দোলনটি কিন্তু এই সরকারের আমলে তৈরি হয় নাই। এই আন্দোলনটি কিন্তু আগের সরকারের আমল থেকেই চলে আসছে, এবং এটা বহু বছরের কিন্তু একটা দাবি। এবং এই দাবি তো যৌক্তিক একটা দাবি। তো এই দাবির মধ্যে আপনি টিয়ার গ্যাস মেরে দিলেন, তো সেই তো আমি 5 আগস্টের চিত্রই দেখতে পাচ্ছি। তো এই যে একটা ম্যাসাকার অবস্থা বানিয়ে ফেললেন, এটা কেন আমি এটা বুঝতে পারছি না। মানে কোনোদিন আপনি আর্মিদেরকে একটা পাওয়ার দিয়ে দিচ্ছেন
তারপর ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে দিচ্ছেন, আবার আজকে আরো 2 বাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে দিচ্ছেন। মানে একটা হযবরল অবস্থা এই সরকার পাকিয়ে ফেলেছে, এবং আমার কাছে মনে হয় যে এই সরকার আসলে ব্যর্থতার দিকেই বেশি চলে যাচ্ছে, এবং এতই ব্যর্থতা যে এখন সমালোচনা শুরু হয়ে গেছে, প্রত্যেকটি স্তরে স্তরে সমালোচনা শুরু হয়ে গেছে। এবং সব শেষে যেটি নিয়ে আমি কথা বলবো, আপনার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এর একটি রিপোর্ট যেটি বলছে যে নীতিগত সিদ্ধান্তের ক্ষেত্রে স্বার্থান্বেষী মৌলবাদী হুমকির কাছে অন্তর্বর্তী সরকার আপোষ করে উদ্বেগজনক ও ঝুঁকিপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে। আমি টিআইবির এই রিপোর্টটির সাথে আপনারা কতটা সহমত আমি জানি না, তবে আমার কাছে মনে হচ্ছে টিআইবির এই রিপোর্টটি কিন্তু একটি মারাত্মক রিপোর্ট হয়েছে। টিআইবির এই রিপোর্টটি অন্তর্বর্তী সরকারের জন্য খুবই লজ্জাজনক আমি বলে মনে করছি। একজন ধর্মীয় ব্যক্তি একটা কথা বললেন, দেখুন এটা তার ব্যক্তিগত জায়গা, সে ব্যক্তিগত জায়গার থেকে একটি কথা বলতেই পারে, এবং সেই কথার প্রতি সবার শ্রদ্ধা রয়েছে। ঠিক তার কথাতে আপনি পুরো একটি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত এই যে একটা কমিটি ছিল, আপনি পুরো কমিটিটাকেই আপনি বাতিল করে দিলেন। এবং একজনের মন্তব্যে এটি নিয়ে এখন পুরো বাংলাদেশে কিন্তু একটি চর্চা হচ্ছে, এবং এটি সাথে কিন্তু অনেক কিছু জড়িত রয়েছে, অনেক বড় একটি মেসেজ কিন্তু ভারতের কাছে গেল। এবং ভারত কিন্তু সবসময় বলে আসছে যে বাংলাদেশে যদি আওয়ামী লীগ সরকার না থাকে তবে ইসলামিস্টরা জেগে উঠবে, উগ্রবাদীরা জেগে উঠবে, মৌলবাদী এই বিষয়গুলো সামনে চলে আসবে। এখন ভারত যদি সত্য প্রমাণিত হয়ে যায় বাই এনি চান্স, তবে আমি অন্তর্বর্তী সরকারের কাছে আমার প্রশ্ন, আপনারা কি আবার সেই আগের সরকারকে ক্ষমতায় আনতে চলেছেন? এমন কিছু কি? আমার প্রশ্ন রইল। এবং দেশবাসী কি আবার আগের সরকারকে ক্ষমতায় দেখতে চাইছেন? আই হ্যাভ নো প্রবলেম, কারণ আমার কোনো সরকারের সাথেই কোনো সমস্যা নাই, আমি সব সরকারেই কমফোর্টেবল। বাট আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চলেছি, এই যে এত সমালোচনার মধ্যখানে যে বিষয়গুলো হচ্ছে, টিআইবির এই রিপোর্টটি সহকারে আমি আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই, আপনারা কি আবার সেই সরকারকে আসার একটি রাস্তা তৈরি করে দিচ্ছেন কিনা সেটি নিয়ে কিন্তু আমার একটু সন্দেহ রয়েছে। এবং সর্বশেষ একটি ব্যাপার, এই অন্তর্বর্তী সরকার আসার 1 সপ্তাহের মধ্যেই কিন্তু উচিত ছিল ডিএসএ ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট কে বাতিল করে দেওয়া, কিন্তু এখন পর্যন্ত আমরা কি দেখলাম যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করা হয়নি, যেখানে নির্বিঘ্নে কথা বলা যাবে, এই কথার যে স্বাধীনতা সেটি কিন্তু এখনো গণমাধ্যম কর্মী এবং কিংবা পুরো দেশের মানুষ কিন্তু সেটি পায় নাই। অবশ্যই এই সব কিছু দর্শক আপনারা বিবেচনা মধ্যে রেখে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন যে এই সরকারের এই যে সমালোচনাগুলো রয়েছে কতটা আপনারা একমত রয়েছেন, এবং কি কি বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে সেটি আপনারা অবশ্যই জানাতে পারেন। ধন্যবাদ।